প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে তোমরা বাসা বসে আছো, তোমাদের পড়াশোনার কী অবস্থা? তোমরা এখনও জিমিয়ে আসো যেন পড়াশোনা যেন ভালোভাবে করতে পারো এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো এবং বেসিক জ্ঞানগুলো জানতে পারো। সেই সম্বন্ধে তোমাদেরকে পার্ট বাই পার্ট জাবেদার সম্পূর্ণ খুঁটিনাটি তুলে ধরা হচ্ছে। আমি ফার্স্ট ওয়ান আলোচনা করছিলাম ক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয় সংক্রান্ত জাবেদা পূর্বে। এখন আলোচনা করব উত্তোলন সংক্রান্ত জাবেদা। উত্তোলন সংক্রান্ত আমাদের পরীক্ষায় ক্রয় নিয়েও আসে, বিক্রয় নিয়ে আসে এবং উত্তোলন নিয়েও আসে। তো আমরা উত্তোলন আমরা জাবেদা করতে গেলে উত্তোলন বিভিন্নভাবে হতে পারে। যেমন উত্তোলন সাধারণত আমরা দুই ধরনের বলতে পারি। যেমন ব্যাংক থেকে উত্তোলন ব্যবসায়ীর জন্য, একদিকে আমরা উত্তোলনকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বা মালিক কর্তৃক উত্তোলন, আর একটা হচ্ছে ব্যবসায়ী প্রয়োজনে উত্তোলন। ব্যবসায়ী শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, আদারওয়াইজ অন্য কোথায় উত্তোলন করতে পারে না। দে ডু নট উইথড্র দ্য মানি ফ্রম আদার্স সেক্টরস। ফার্স্টলি আমি বলতে চাচ্ছি যে তোমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা কীভাবে উত্তোলন করতে পারি। একটা মালিক কীভাবে তার ব্যবসায়ী থেকে কীভাবে উত্তোলন করতে পারে। সে নগদ ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে। আমরা দেখি সাধারণত আমরা ব্যবসায়ী প্রয়োজনে যে ব্যবসার মালিক কী করে, পণ্য উত্তোলন করে। তারপরে তার ছেলে মেয়েদের বিবাহ গিফট দেওয়ার জন্য, তার ছেলে মেয়েদের জন্মদিনের উপলক্ষে তার ওয়াইফের জন্য কিছু স্বর্ণালঙ্কার কিনতে পারে। ওইটা কোথায় থেকে উঠতে হবে? ব্যক্তিগত প্রয়োজনে। যখন মালিক কর্তৃক বলা হবে তখন আমরা এটাকে কি ধরে নেব? ব্যক্তিগত বলতে পারে। যেমন মালিক কি কি দিতে পারে? আয়কর দিতে পারে, এটাও হচ্ছে উত্তোলন। জীবন বীমা প্রদান করতে পারে, এটাও উত্তোলন। আর একটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। তো আমরা এক্সাম্পলগুলো দিচ্ছি। উত্তোলন আমরা একটা জিনিস মনে রাখবো, উত্তোলন সবসময় কি হয়? উত্তোলন ডেবিট হয়। উত্তোলন ডেবিট হয়। আর বাকি যেটা বলছে, নগদে বললে নগদান ক্রেডিট হবে। আর পণ্য বললে আমরা ক্রয়কেও ক্রেডিট করতে পারি বা আয় সারাংশকেও ক্রেডিট করতে পারি। কিন্তু আমরা উত্তোলন হিসাব ডেবিট, যদি নগদ উত্তোলন বলে তখন আমরা উত্তোলন হিসাব ডেবিট করলে কখন ব্যক্তিগত। আর ব্যবসায়ী প্রয়োজন উত্তোলন বললে তখন আমরা কি বলবো? নগদানকে কি করব? ডেবিট করব। আর শুধুমাত্র ব্যবসায়ী প্রয়োজনে একটা এন্ট্রি আছে, যেটাকে বলা হয় ব্যাংক থেকে নগদে মাল উত্তোলন বা নগদ টাকা উত্তোলন। তখন আমরা কি করব? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেমন আমি আগে ফার্স্টে আলোচনা করি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। যেমন নগদ ৫,০০০ টাকা উত্তোলন করা হলো। এখানে নগদ ৫,০০০ টাকা উত্তোলন করা হলো। এখানে ব্যাংক কথাটি বলছে? না, বলে নাই। যদি ব্যাংক কথাটি বলতো তখন আমরা ধরে নিতাম এটা ব্যবসায়ী প্রয়োজনে উত্তোলন। এখন যেহেতু নগদ কথাটি উল্লেখ করা হয়েছে, তাহলে এটা আমরা ধরে নিব ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। তখন আমরা কি করব? উত্তোলনকে কি করব? ডেবিট করব। তখন উত্তোলন হিসাব ডেবিট, আর কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট। তা আমরা একটা আলোচনা করতে পারি। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর মালিক কর্তৃক উত্তোলন বললে সেম কথা, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা সেম জাবেদা। তারপরে যদি বলা হয় পণ্য উত্তোলন বললে আমরা কি বলবো? পণ্য মালিক যদি পণ্য উত্তোলন, তাহলে পণ্য মূল্য উত্তোলন করতে হবে। তাহলে আমরা কি লিখবো? উত্তোলন হিসাব ডেবিট, আয় সারাংশ বা বিক্রিত পণ্যের ব্যয় লিখতে পারো, অথবা ক্রয় হিসাব ক্রেডিট লিখতে পারো। তো উত্তোলন হিসাব ডেবিট আর সারাংশ অথবা বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় হিসাব। তা আমরা আয় সারাংশ বা বিক্রিত পণ্যের ব্যয় এটা সাধারণত ইউজ হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট ৬০০ টাকা, আর হচ্ছে আয় সারাংশ বা বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট কত? ৬০০ টাকা। ঠিক আছে। তারপরে হচ্ছে আয়কর প্রদান। আয়কর কে দেয়? আয়কর ব্যবসায়ী দেয়, ব্যাট আর আয়কর দেয় হয় ব্যক্তি। তো আয়কর প্রদান মানেই বলতে বোঝাচ্ছে যে আয়ের উপর যে করতে হয় সেটা হচ্ছে আয়কর। যেমন আয়কর মালিক দেয়, সেজন্য কি বলবো? উত্তোলন হিসাব ডেবিট। আয়করটাকে আমরা কি লিখবো? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জীবন বীমা প্রদান কত? ৬,০০০ টাকা। তাহলে জীবন বীমা প্রদানটাকে আমরা কি বলবো? জীবন বীমা সেম আয়কর মতন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেম নিয়মে।
আরেকটা জিনিস অর্থ যেটা আমরা সহজে বুঝতে পারি, যদি বলা হয় আমরা আলোচনা করছি নগদ টাকা যদি উত্তোলন করে উত্তোলন হিসাব ডেবিট, নোকদান হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে আমরা বলবো উত্তোলন হিসাব ডেবিট, আয় সারাংশ বা বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট লিখতে পারি। আয়কর যদি দেওয়া হয় আয়করকে দেয় মালিক দেয়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নোকদান হিসাব ক্রেডিট। আর জীবন বীমা প্রদান বললে কি বলবো, উত্তোলন হিসাব ডেবিট, নোকদান হিসাব ক্রেডিট। কারণ জীবন বীমা মালিক দেয়, তাই এটাকে ব্যক্তিগত প্রয়োজনে এটা মালিক কর্তৃক উত্তোলন। তাহলে আমরা এই জিনিসটা শিখলাম যে নগদ পণ্য, আয়কর, জীবন বীমা। এবং আজকে সেই ব্যাংক থেকে যদি বলা হয়, আমি মুছে দিচ্ছি, ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন, ব্যাংক মালিক কর্তৃক ব্যাংক থেকে ৫,০০০ টাকা উত্তোলন। আমরা কি বলবো, মালিক কর্তৃক ব্যাংক থেকে ৫,০০০ টাকা উত্তোলন। তাহলে এটা কি ব্যাংক থেকে উত্তোলন বলছে? আমরা এটা সেম জাবেদা করব, উত্তোলন হিসাব ডেবিট কত, ৫,০০০ টাকা ডেবিট। এটা আর কি লিখতে পারি, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে এক পক্ষ, তাহলে কি লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট কত, ৫,০০০ টাকা। তোমাদের একটা বেসিক ফর্মে জানতে হবে যে ব্যক্তিগত বললে তখন খালি উত্তোলন কথাটা আসবে, উত্তোলন কথাটি আসবে। আর ব্যক্তিগত না বললে বা মালিক কর্তৃক বললে তখন উত্তোলন কথা বলবে। আমরা চিনবো যে ব্যক্তিগত বললে তখন আমরা ব্যক্তিগত উত্তোলন কথা বলবো। আর যদি বলা হয় শুধু ব্যাংক থেকে, শুধু তখন উত্তোলন আসবে না, তখন কি আসবে, নগদান হিসাব। তো তোমরা একটা জিনিস বলো, নগদে বলছি পণ্য উত্তোলন বললে উত্তোলন হিসাব ডেবিট, আর আয় সারাংশ বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। আয়কর বললে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জীবন বীমা বললে উত্তোলন হিসাব ডেবিট, আর কি বলছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে বললো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন সংক্রান্ত যে সকল জাবেদা আসবে এর বাইরে আরেকটাও আসবে না। তারপর এবার তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, উত্তোলন কি হয়, ডেবিট হয়। ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়ী, যখন আমরা বলছি ব্যক্তিগত প্রয়োজনে, এটা হচ্ছে মালিক, যেটা মালিককে নির্দেশন করছে। আর এটা ব্যবসায়ী বললে তখন আমরা শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন করি, ব্যবসায়ী শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, কারণ তার নিজস্ব ওই যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে সেই টাকাটা উত্তোলন করতে পারে। যেমন নগদ ব্যাংক থেকে উত্তোলন ৫,০০০ টাকা। তাহলে আমরা কি করবো, জানতা যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ৫,০০০ টাকা, আর কি লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে উত্তোলন সংক্রান্ত যে সকল চাপেদা আসবে তোমরা সহজেভাবে করতে পারবে। আর আরেকটা জিনিস আমি তোমাদের নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ব্যাংক থেকে যে এই জিনিসটা তোমরা সহজে বুঝতে পারো, এবং এটা তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। কিসে, বোর্ডের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন ভালো ভালো কলেজগুলো আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, যে যেন ভালোভাবে বই দেখি বা বিভিন্ন তোমরা চেষ্টা করবা যে উত্তরগুলোর সাথে মিলতেছি কিনা। আর আমি আগে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা যেগুলো দিছি সেগুলো বোর্ড থেকে তোমরা সংগ্রহ করতে পারবা, ঠিক আছে। আর তোমাদের আর কি কি প্রয়োজন আমাকে মেসেঞ্জারে বা কমেন্টে জানাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনাকালে তোমরা বসে থেকেও না, কারণ বিশ্বায়নের যুগে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ, বিশ্বায়ন মহামারী আকার ধারণ করছে, যেটা করোনা, প্রায় 4 লক্ষের মতো মানুষ মারা যাচ্ছে। তো আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এবং এখন তুলব যে ব্যাংক থেকে আমরা কয় শিখেছি, ক্রয় সংক্রান্ত জাবেদা শিখছি, বিক্রয় সংক্রান্ত জাবেদা শিখছি, উত্তোলন সংক্রান্ত জাবেদা শিখছি। আরেকটা বিষয় নিয়ে আলোচনা, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে জমা দেওয়া সংক্রান্ত, ব্যাংকে জমা দেওয়া, এগুলো সিম্পল জাবেদা, ব্যাংকে জমা দেওয়া। যেমন ব্যাংক সংক্রান্ত জাবেদা, যেমন ব্যাংক সংক্রান্ত জাবেদা যে তোমরা যেন সহজে বুঝতে পারো। যেমন ব্যাংক থেকে কি ব্যাংকে আমরা কি করি, টাকা জমা দিই, অর্থাৎ একজন ব্যবসায়ী তার হিসাব করার জন্য ব্যাংকে টাকা জমা দেয়। তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেয়, তাহলে আমরা কি করব, এক পক্ষ সুবিধা গ্রহণ করতেছে, আরেক পক্ষ সুবিধা প্রদান করতেছে। যখন ব্যাংকে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলবো, তখন আমরা কি লিখবো, ব্যাংকে ৫,০০০ টাকা জমা দেওয়া হলো।
দেওয়া হলো, তখন আমরা এই জামাতাটা কেমনে করব? তখন করব ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব। ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এইটা হচ্ছে জামানত। আর যদি বলা হয় ব্যাংকে টাকা জমা দেওয়া হলো বা ব্যাংকের চলতি হিসাব খোলা হলো, যখন বলা হবে যে ব্যাংকে আমার চলতি হিসাব খোলা হলো, ব্যাংকের হিসাব খুললেই মাত্র আমরা বলবো যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে কি করে? আমরা টাকা জমা দিই, টাকার বিনিময়ে কি দিতে পারে? সুদ দিতে পারে বা চার্জ কাটতে পারে। একজন ব্যবসায়ী তার চলতি হিসাব খুলতে হয়, তাকে জন্য সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একদিকে ব্যাংক টাকা গ্রহণ করতেছে ব্যাংকে, আবার একদিকে আমার সম্পদ বাড়তেছে, আরেকদিকে আমার সম্পদ কমতেছে। তো এটা জানবো। এবার ব্যাংকে আর কি হতে পারে? ব্যাংক মঞ্জুর সুদ, অর্থাৎ ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকার এগেনস্টে কিছু সুদ দিছে। তাহলে সুদ দিলে কি হবে? যেমন ব্যাংক সুদ মঞ্জুর করা হলো, ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 500 টাকা। তাহলে ব্যাংক সুদ যদি মঞ্জুর করে 500 টাকা, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তখন আমরা ব্যাংক সুদে, আমার ব্যাংকে একটা হিসাব আছে না, তখন আমরা ব্যাংক হিসাব কি লিখবো? ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক। তখন আমরা ব্যাংক সুদ মঞ্জুর করছে, তখন কি করব? ব্যাংক হিসাব যেহেতু ব্যাংক দিছে, তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা সুদ হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের ব্যাংকে টাকাটা কি হচ্ছে? জমা হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? যাবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ ব্যাংক জমা সুদ লিখবো, জমা সুদ, অথবা অনেক জায়গায় সুদের হিসাব লেখে, ব্যাংক জমা সুদ হিসাব ক্রেডিট। তো এখানে লিখবো 500 টাকা আর হচ্ছে 500 টাকা। ঠিক আছে? একটা হচ্ছে একদিকে আমার অ্যাকাউন্টে টাকাটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটা কিসের বিনিময়ে? আয়ের বিনিময়ে। তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবার যদি নাম্বার 3, ব্যাংক আমাদের থেকে কি দিতে পারে? আমরা ব্যাংকে টাকা জমা দিই, টাকার এগেনস্টে সুদ দেয়, এবং আমরা কি করতে পারি? ব্যাংকের ধার্যকৃত চার্জ, অর্থাৎ আমরা সারা বছর ব্যবহার করছি ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো, তাহলে আমাদের কি করতে হবে? ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো আমাদের জন্য ধার্যকৃত চার্জ ধার্য করতে পারে। তো তোমরা যেমন বলছে ধার্যকৃত, ব্যাংক ধার্যকৃত চার্জ 500 টাকা। আমাদের প্রতি বছর একটা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, ব্যাংকে সার্ভিস চার্জ পাবো। তো আমরা সেই জন্য আমরা কি লিখবো? ধার্যকৃত চার্জ। এটা একদিকে আমাদের কি করা হয়? ধার্যকৃত চার্জ বা ধার্যকৃত চার্জ হিসাব ডেবিট 500 টাকা। আর কি লিখবো? ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট 500 টাকা। তো তোমরা বুঝতে পারছো ব্যাংক সুদ, ব্যাংক জমার সুদ। তারপর ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে? এটা আমাদের সহজভাবে বোঝানো হচ্ছে যে তোমরা দেখো ব্যাংকে 5,000 টাকা জমা দেওয়া হলো বা ব্যাংকের চলতি হিসাব 5,000 টাকা খোলা হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ব্যাংক সুদ মঞ্জুর করা হলে তখন আমরা লিখবো কি? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা সুদ হিসাব ক্রেডিট। আর ব্যাংকে ধার্যকৃত যদি বলো, তাহলে ধার্যকৃত চার্জ হলে ধার্যকৃত চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক থেকে যদি উত্তোলন করি, তাহলে আমরা কি লিখবো? আমরা আগে বলছি উত্তোলন সংক্রান্ত, যেমন নগদান হিসাব, ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আর কি হতে হবে? যদি বলা হয় ব্যাংকে চেক প্রত্যাখ্যাত হয়েছে, যেমন চেক প্রত্যাখ্যাত হয়েছে 5,000 টাকা, চেক প্রত্যাখ্যাত হয়েছে, তো আমাদের দেনাদারে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, তখন কি করবে? ব্যাংক আগে গ্রহণ করছে, তাহলে ব্যাংক কি করবে? তাহলে আমাদের কি লিখবে? বেড়ে যাবে আমাদের প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ 5,000 টাকা। এবার যদি বলে আমাদের চেক প্রত্যাখ্যাত হয়েছে 5,000 টাকা, চেক টাকা দেনাদারে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ চেকটা চলে গেছে। এবার বলছে আমাদের স্বীকৃতি চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, আমাদের স্বীকৃতকৃত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, তখন আমরা কি লিখবো? যেহেতু আমাদের চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে আমরা কি লিখবো? যেহেতু আগে কি করছে? যেহেতু আমাদের
ব্যাংকের থেকে চলে যেত, এখন কি যাচ্ছে, তাহলে কি লিখবো আমরা, ব্যাংক হিসাব ডেবিট আর প্রদি হিসাবকে ক্রেডিট করবো। যখন প্রত্যাখিত হলে কত টাকা, 5,000 টাকা। যে আমাদের প্রত্যাখিত চেক, অর্থাৎ চেকটি আমরা অর্থাৎ এই ব্যবসায়ী, অর্থাৎ আমি কাউকে, অর্থাৎ আমি ক্রয় করছিলাম, ক্রয় করার পর চেকটা কি হয়েছে, প্রত্যাখিত হয়ে ফেরত আসছে, তখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে না, তখন আমাদের ব্যাংক হিসাব ডেবিট আর প্রতি হিসাব ক্রেডিট, যেহেতু আগেও পাওনাদার ক্রেডিট ছিল, এখন ক্রেডিট করি। আর যদি চেকটি স্বীকৃতকৃত চেকটি পরিশোধ করা হলো, তখন আমরা কি লিখতাম, পদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো তোমরা আশা করি সহজে বুঝতে পারছো। আর টাইম তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, স্টেপ বাই স্টেপ আমি ধারণা দিব। আর যেটা তোমাদের সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, সেটা একটু দেখে নিব। বেশিরভাগ চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটা পরীক্ষা আসে, তারপর আমাদের স্বীকৃত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, এটা যদি কঠিন আকারে আসে। আর সাধারণত সচরাচর এগুলো হয় ব্যাংক জমা সুদ, ব্যাংকে ধার্যকৃত চার্জ, তারপরে চেকের মাধ্যমে চেক সংক্রান্ত যতগুলো আছে, চেক প্রত্যাখ্যাত আছে, আবার হচ্ছে আমাদের বলতে কি বোঝাচ্ছে, এগুলো সাধারণত ইউজ হয়। আর তোমরা সাধারণত বইতে প্র্যাকটিস করবে, যেমন বিভিন্ন পরীক্ষায় বোর্ড প্রশ্নগুলো করতে পারে, তারপরে হচ্ছে তোমরা বিভিন্ন টেস্ট পেপারের বইগুলো করে সলভ করবা, নিজে করবা। আর না পারলে আমার এই লেকচারটা তোমরা দেখে নিতে পারবা। আশা করি তোমরা বুঝতে সক্ষম হবা। আর করোনাকালীন মুহূর্তে তোমরা বাসায় থাকবা, তোমাদের পাচক যারা যে ধর্মীয় অনুসারে আছে, তারা যার ধর্ম পালন করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে, আর হচ্ছে বলতে গরম পানি, চা, যে সুন্দর মতে যেটা তোমাদের স্বাস্থ্যসম্মত সেই খাবারগুলো খাবে, আর দুধ ডিম এগুলো খাবে। এটা তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে শেষ করতেছে। সবাইকে আসসালামু আলাইকুম।